জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। 5 অগস্টের মধ্যে সম্পন্ন করার প্রচেষ্টা কমিশনের। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে হবে বললেন মির্জা ফখরুল। ফাঁদে পা না দেওয়ার আহ্বান। আমার জানা নেই পৃথিবীর ইতিহাসে কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এত ত্যাগ স্বীকার করেছে কিনা। গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আজও চলছে কারফিউ। এ পর্যন্ত 25 জন আটক। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। পানি লাগবে পানি কথাটি ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। 1 বছরেও বিচার না হওয়ায় ক্ষুব্ধ শহীদ মুগ্ধের পরিবার। এখনো পর্যন্ত ঠিকভাবে করা হচ্ছে, তো এটা নিয়ে আসলে আমরা সবাই খুবই হতাশ। রাজধানীর আশকোনায় 3 কিলোমিটার সড়কে খানাখন্দ। বৃষ্টি হলেই জমে হাঁটু পানি। সিটি কর্পোরেশনের সুবিধা বঞ্চিত লাখো বাসিন্দা। মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক ত্রুটির কারণ প্রাথমিক ধারণা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি বলেন, এটা একটি ঐতিহাসিক ঘটনা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। আগামী 5 অগস্টের মধ্যেই জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে বলেও জানান কমিশনের সদস্যরা। গণতন্ত্রের উত্তরণ বাধাগ্রস্ত করতে একটি মহল ফাঁদ পেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র যতই হোক নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে, এমন হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের কারো পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজন করে জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে স্মরণ সভা। ছাত্রদল নেতারা অভিযোগ করেন, মব সন্ত্রাস করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচনকে সূক্ষ্মভাবে বিলম্বিত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা সেকেন্ড তারেক রহমানের কর্মীরা সজাগ থাকবে। আজকে যে ভাষায় এই জাতীয় নেতৃবৃন্দ কত সাবলীল ভাষায়, কত ভদ্র ভাষায় জবাব দিয়েছে, একটু দেখে শিক্ষার অনুরোধ জানাচ্ছি। বিএনপির নেতারা বলেন, নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। নানা অজুহাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সামনে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনে আল্লাহর রহমতে তারেক রহমান আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনটা কি করে ঠেকানো যায়, কারণ নির্বাচন হলে তো সবাই জানে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের উত্তরণ ব্যাহত করতে ফাঁদ পাতা হচ্ছে। সেই ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। বলেন, লন্ডন বৈঠকের পরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তবে যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। গভর্নমেন্টটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে, তারপর থেকেই গভর্নমেন্টটা শুরু হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যারা ভয় পেয়ে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে, তাদের ভয়ের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেশে গণতন্ত্র নয়, মবতন্ত্রের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল গণতন্ত্রের জন্য, কিন্তু বর্তমানে সেই গণতন্ত্রই ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দলের এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দলটির রাজনৈতিক অনভিজ্ঞতাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি,
হয়ে যাচ্ছে মবক্রেসি। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে পড়ছে। আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেপ্তার করা না হলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সুশীলতার মোড়কে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইলে জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। সহকর্মী পঙ্কজ রায়ের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বৃহস্পতিবার দুপুরে খুলনা থেকে ফরিদপুর পৌঁছে জেলার সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পরে জনতা ব্যাংক মোড়ে পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সুশীলতার মোড়কে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইলে জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফ্যাসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে উচ্চারিত হতে দেবে না। বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশ আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে। আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেপ্তার না করা হলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেন তারা গতকাল রিফাইন্ড আওয়ামী লীগের চিত্র দেখেছে। শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। গোপালগঞ্জ ফ্যাসিস্টরা আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে গোপালগঞ্জের নিরপরাধ সাধারণ মানুষকে কোনো ধরনের হেনস্থা না করারও আহ্বান জানান এনসিপির এই নেতা। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় প্রশাসন জড়িত আছে কিনা তা অন্তর্বর্তী সরকারকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর এই হামলার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররমে গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তারা। এইচ হিমেলের রিপোর্ট। বুধবার গোপালগঞ্জ এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ হামলা চালায়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় দলটির নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের বলেন, গোপালগঞ্জে এনসিপির উপর হামলার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা মনে হলো উনি মিস্টার অসহায়। উনি কি মিস্টার অসহায়? উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। এক নম্বর দুর্বলতা আপনার ভিতর। এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি দায় এড়াতে পারেন না। প্রশাসনের কোনো কর্মকর্তা এই হামলার ঘটনায় জড়িত আছে কিনা তা অন্তর্বর্তী সরকারকে তদন্ত করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানোর পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।
গোপালগঞ্জের কারফিউয়ের সময় আরও বাড়ানো হয়েছে। আজ বেলা 11টা পর্যন্ত কারফিউ চলার পর শিথিল থাকবে 3 ঘন্টা। ফের দুপুর 2টা থেকে কারফিউ শুরু হয়ে বহাল থাকবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত। এখনও গোপালগঞ্জ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 25 জনকে আটক করা হয়েছে। সহকর্মী জাবেরুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। বাড়ানো হয়েছে গোপালগঞ্জের কারফিউর সময়। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে সকাল 11টা পর্যন্ত কারফিউ চলে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে। পরে আবারও দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে কারফিউ। এদিকে বৃহস্পতিবার কারফিউ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে বের হন অনেকেই। তবে জেলা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। শহরের বিভিন্ন রাস্তায় এখনো পড়ে আছে ইট, বাঁশ সহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কে ইজি বাইক ও ভ্যান চলাচল করলেও তার সংখ্যায় কম। আর পুরোপুরি বন্ধ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। আমরা সরকারি চাকরি করি, এই জন্যই বের হয়েছি। সরকারি ডিউটি করতে হবে। কিস্তি এলাতে মানবে না, কার্ফুতেও মানবে না, কিস্তিতে দিতে হবে। খাই বা না খাই কিস্তিটাতে দিতে হবে। কার্ফু আসলে আসা ঠিক হই নাই, এরপরও আইসি ফ্যাটে যায়, বউ ছেলে মেয়ে আছে। বাসা বাড়িতে কাজ করি আমরা, গরিব মানুষ খাবো কি ভাই, এই জন্য কাজে বার হয়েছি। এদিকে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। তো আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এর আগে বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির মার্চ পর গোপালগঞ্জ ঘিরে হামলা ভাঙচুর চালায় আওয়ামী লীগ সমর্থকরা। পরে দিনভর যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলেছে প্রধান উপদেষ্টার দপ্তর। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকলেও এমন ভয়াবহ হবে সে ধারণা ছিল না। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহত হয়, আহত হয় সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি। এ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ঘাটতির কথাও স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। নির্দেশনা দিছি ওখানে, এখন ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের। এদিকে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে কমিটি করেছে সরকার। প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা রক্ষায় যে কোনো অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতা জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে। প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। 3 সদস্যের কমিটিকে যথাযথ তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক উল্লেখ করে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরা ও সহযোগিতার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এতে বলা হয়, কোনো কথা না শুনে ইট পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনী, পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের উপর আক্রমণ করে নাশকতাকারীরা। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছে সেনাবাহিনীর অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়েছে, বর্তমানে গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বান করা জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে।
এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সর্বসাধারণকে অনুরোধ জানায় সেনাবাহিনী। এদিকে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে মোট 11টি পয়েন্টে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, সেনাবাহিনী ও পুলিশ উশৃঙ্খল জনতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথা না শুনে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও সেনাবাহিনী সহ এনসিপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করে। এছাড়া নাশকতাকারীরা গোপালগঞ্জ জেলা কারাগার সহ সরকারি স্থাপনায় হামলা করে। এ সময় সংঘর্ষে 4 জন নিহত হন। ওই ঘটনায় প্রায় 45 জন পুলিশ সদস্য ও সাংবাদিক সহ প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয় বলে জানা যায়। এতে আরো বলা হয়, রাত আনুমানিক 7:30টার দিকে উশৃঙ্খল জনতা নিহত 4 জনের মরদেহ পোস্টমর্টেম করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনী 20 জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে গোপালগঞ্জ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে 1507 জন পুলিশ সদস্য সহ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে বলে জানানো হয়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। 18 জুলাই 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল সাভার। পুলিশের সাজোয়া যান থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে উপর্যুপরি গুলি। সেই গুলি থেকে ছাত্র জনতাকে বাঁচাতে পুলিশের সাজোয়া যানের ওপরে উঠে যান এমআইএসটির মেধাবী শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। ইতিহাসে অমর কাব্য লিখে রাখা এই শহীদের হত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেওয়ান ইমনের রিপোর্ট। শাইখ আসহাবুল ইয়ামিন সেদিন জোহরের নামাজ পড়েই সাভারের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বুকের বাম পাশে শটগান দিয়ে গুলি। এরপর গুলিতে ঝাঁঝরা সেই ইয়ামিনকেই ঘোরানো হয় সাজোয়া যানে। তারপর সাজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলার গা ছমছমে দৃশ্য নাড়া দেয় বিশ্ব বিবেককে। একটা মুমূর্ষ রোগীকে ট্রিটমেন্টের সুযোগ না দিয়ে তারা ট্যাঙ্কের উপরে নিয়ে ঘোরাইছে, যেভাবে তোমার ছেলেকে ফেলছে, এটা হতে পারে না। যাদের নির্দেশে এবং যারা এটা করেছে আমি তাদের বিচার চাই। দেশের জন্য ছেলে শহীদ হয়েছে, তাকে কাফনের কাপড় না পরিয়ে যে পোশাকে শহীদ হয়েছে সে পোশাকেই দাফন করেছেন বাবা মহিউদ্দিন। ময়না তদন্তের জন্য মরদেহ উত্তোলনে আদালতের নির্দেশ সত্ত্বেও শহীদ বিবেচনায় কবর থেকেও লাশ তুলতে দেননি তিনি। ছেলে যাতে আখিরাতে শহীদি মর্যাদা পায় সে ব্যাপারে চেয়েছেন দেশবাসীর দোয়া। আমার ছেলে শহীদ, এটা আমার বাবা হিসেবে আমার মনে হয়েছে। এই জন্য মনে হয়েছে যে এমনি তো হাদিসে শহীদের গোসল দিতে হয় না, সুতরাং আমি আমার ছেলের গোসল দিই নাই এবং আল্লাহর কাছে দোয়া করে, আমরা আপনাদের কাছেও দোয়া চাই যে আল্লাহ যেন আমার ছেলেকে শহীদ হিসাবে কবুল করে। শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 12 আগস্ট নির্ধারণ করেছে আদালত। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকী ম্যারাথন উদ্বোধন হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, ম্যারাথন কি শুরু হয়েছে? অংশগ্রহণকারীদের সম্পর্কে আমাদেরকে জানাবেন। মেশু, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আমি এখন বর্তমানে অবস্থান করছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি প্রতীকী ম্যারাথনে কিন্তু ইতোমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রতিযোগীরা রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে মানিক মিয়া এভিনিউ অতিক্রম করছে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে এই যে ম্যারাথনের যে মূলত স্টার্টিং পয়েন্ট সেটি ছিল চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে এবং ফিনিশ পয়েন্টও কিন্তু এটি চিনমৈত্রী থেকে গণভবন হয়ে আরং মোড় থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে মূলত চিনমৈত্রীতে গিয়ে 5 কিলোমিটার রাস্তার একটি ম্যারাথন এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন স্থানীয় সরকার ও পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের যে
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু এটি উদ্বোধনের মাধ্যমে তিনি নিজেও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনের মাধ্যমে কিন্তু ইতোমধ্যেই প্রায় মধ্যভাগে আছে ম্যারাথনে এখানে কিন্তু প্রায় কয়েক শত পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছেন। তারা মূলত অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে যারা এখানে এসেছেন তারা এখানে মূলত তাদের সকালের মাঝে একটি উদ্দীপনা দেখতে পেয়েছি যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে ধারণ করা এবং সে ধারণ করার মধ্য দিয়ে একটি প্রতীকী ম্যারাথন যে সরকার আয়োজন করেছে তাতে তাদের সকলের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তারা সকলেই কিন্তু বেশ উদ্দীপ্ত ছিল এবং তাদের সঙ্গে আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা জানান যে এখন পর্যন্ত যে ম্যারাথনগুলো হয়েছে সেগুলো মূলত একটি প্রতিযোগিতা, কিন্তু এটি একটি প্রতীকী ম্যারাথন যেটি আসলে জুলাইয়ের যে আহত যোদ্ধারা শুরুর দিকে ছিল এবং মূলত তারা সকলের মাঝে একটি জিনিস আমরা স্পষ্ট পেয়েছি যে জুলাইয়ে যে সকল শহীদ রয়েছেন এবং যে সকল আহত যোদ্ধা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পূর্বক এই যে বর্ষপূর্তি চলছে এই বর্ষপূর্তিতে এ ধরনের আয়োজন একটি সত্যিকারের বাংলাদেশ তারা গড়তে চান, যেটি তাদের লক্ষ্য। সেই গড়তে যে ধরনের চেতনা প্রয়োজন সেই চেতনা কিন্তু এখান থেকে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আসছে। এছাড়া তাদের সকলের মাঝে একটি জিনিস স্পষ্ট ছিল যে এই যে এই ম্যারাথনে আসলে তাদের কারো মধ্যে কিন্তু হার জিতের থেকে বেশি যে জিনিসটি কাজ করেছে তারা সকলেই একটি জিনিস প্রকাশ করতে পেরেছেন যে এই ম্যারাথনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা জুলাইয়ের যে চেতনা সেটিকে সমুন্নত রাখতে কাজ করে যাবেন এবং তারা বারবার একটি জিনিসই স্মরণ করছেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে শহীদরা হয়েছেন সেই শহীদদের স্মরণে এ ধরনের ম্যারাথন তারা আরও দেখতে চান এবং এ ধরনের ম্যারাথনে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেটি জানান দিয়েছেন যে তারা এই ধরনের ম্যারাথন থেকে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সে প্রত্যয়টিও তারা এখান থেকে জানাতে চান। এছাড়া এখানে কিছুক্ষণ পর কিন্তু ম্যারাথন শেষ হওয়ার পর সেখানে যে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানেও কিন্তু আসিফ ভুঁইয়া বক্তব্য রাখবেন এবং তিনি কিছুক্ষণ আগে আমাদের জানান যে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ ধরনের আয়োজন কিন্তু আরও সামনে থাকবে এবং তারা জানান যে বর্তমান যে যুব সমাজকে আরও আকৃষ্ট করতে খেলাধুলার প্রতি এবং শরীরচর্চার প্রতি এ ধরনের আয়োজন কিন্তু এক ধরনের ভূমিকা রাখবে এমনটাই তারা জানান। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় হাজারের কাছাকাছি পার্টিসিপেন্ট কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তারা সকলেই কিন্তু চেষ্টা করছেন যার জায়গা থেকে যে ফিনিশ লাইন সেটি যত দ্রুত অতিক্রম করা যায়। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পার্টিসিপেন্ট কিন্তু এখানে যে ম্যারাথনের মাঝে কিন্তু তারা এখানে বিভিন্ন খাবার নিচ্ছেন এবং স্বেচ্ছাসেবকরাও কিন্তু এখানে তাদেরকে যথেষ্ট সাহায্য করছেন। এখানে বেশ 4 থেকে 5টি বুথ কিন্তু পুরো 5 কিলোমিটার রাস্তা জুড়ে দেয়া হয়েছে যেখান থেকে যে অংশগ্রহণকারীরা রয়েছেন তারা একে একে বিভিন্ন ধরনের পানীয় এবং গ্লুকোজ এখান থেকে সংগ্রহ করছেন। তো আমরা যেটি দেখতে পেয়েছি সার্বিকভাবে যে এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা যেটি জানান যে এই ধরনের আয়োজন ভবিষ্যৎ বাংলাদেশে কিন্তু এক ধরনের যে নতুন প্রত্যয় সেই নতুন প্রত্যয়কে জীবিত রাখতে বেশ কাজ করবে। এছাড়া তরুণদেরকে নতুনভাবে উদ্দীপ্ত করতে তাদের মাঝে এক ধরনের যে নতুন বাংলাদেশের যে প্রত্যয় সেটিকে গড়ে তুলতে নতুন বাংলাদেশ গড়তে যে ধরনের প্রত্যয় প্রয়োজন সেটি গড়তেও কিন্তু কাজে দিবে। এই মানিক মিয়া এভিনিউতে এখন যেটি দেখতে পাচ্ছেন যে প্রায় কয়েকশো অংশগ্রহণকারী কিন্তু ইতোমধ্যেই কিন্তু অতিক্রম করছে। এছাড়া আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত এতটুকুই দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরে আমরা আশা করছি যে শেষ হবে এবং শেষ হলে আমরা এর পরবর্তীতে জানাতে পারবো যে সার্বিক অবস্থা কেমন। এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী ফাহিমের সঙ্গে, জানাচ্ছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে। দেখতে হাঁটু পানির ড্রেন,
খানাখন্দ ভরা 3 কিলোমিটার এই সড়ক রাজধানীর দক্ষিণ খানের আশকোনা এলাকায়। গেল 12 বছরের এই ভোগান্তি যেন নিয়তি হয়ে উঠেছে এখানকার বাসিন্দাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েও নালা নর্দমার পরিবেশে বসবাস করছেন তারা। আশকোনার জনদুর্ভোগ নিয়ে আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। দেখে মনে হচ্ছে নালা, আদতে এটি একটি সড়ক। গ্রামের কোনো রাস্তা নয়, খোদ রাজধানীর উত্তর সিটির গুরুত্বপূর্ণ আশকোনা এলাকা। প্রতিদিন প্রায় 2 লাখ মানুষ যাতায়াত করেন এই সড়কটি দিয়েই। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একদিন বৃষ্টি হলে পানি জমে থাকে প্রায় 15 দিন, আর ভারী বৃষ্টিতে ডুবে যায় পুরোটাই। তখন এই পথে চলাচল হয়ে পড়ে দুর্বিষহ। ঘর থেকে বের হতে হলে স্থানীয়দের যেন সমুদ্র পাড়ি দিতে হয়। মাঝে মাঝে কোমর পানি পর্যন্ত হয়ে যায়। একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে যে হসপিটাল নেবে এরকম একটা অ্যাম্বুলেন্স ঢুকে না। এই জায়গাটায় পানি কন্টিনিউ থাকে, যাতায়াতে অনেক কষ্ট হয়ে যায়, আর মাঝে মাঝে স্কুল স্কিপ করা লাগে। এখানে পানি শেষ হয় না। গ্রামের রাস্তাগুলো হচ্ছে আমাদের এলাকার, গ্রাম থেকে মানুষ এসে বলে কি রাস্তা, 1 টাকার কাজ হয়নি লাস্ট 15 বছর 15-16 বছর 1 টাকার কাজ হয়নি। পানি জমে থাকায় খানাখন্দে ভরে গেছে সড়কগুলো, যেখানে হরহামেশাই উল্টে যায় অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন। বিকল হয়ে পড়ে ইঞ্জিন, ঘটে দুর্ঘটনা, ভোগান্তিতে পড়ে যাতায়াতকারীরা। প্রতি মুহূর্তে এখানে আমরা বিপদ আতঙ্ক অবস্থায় চলাচল করতেছি। গতকাল আমারই গাড়ি উল্টি খাইছে এই জায়গায়, আর দুর্ঘটনা কি বলবো, সবারই গাড়ি পল্টি খায়। এই জায়গায় আমার খুব কষ্ট হয়। গাড়ির কত অ্যাক্সিডেন্ট হইতেছে হিসাব নাই। রিস্কা আসলো, তার সাথে একজন মুরব্বীও ছিল, মানে 2জন হাজবেন্ড ওয়াইফ, দুজনে পড়ে গেছে রিস্কা নিয়ে। সিটি কর্পোরেশন মাঝে মাঝে ঠেক লেগে উপর থেকে ফোন দিলে একটু গুঁতো দিয়ে চলে যায়। সিটি কর্পোরেশনকে আমাদের ফান্ডে টাকা নাই, তা আমরা করতে পারতাম না। ইঞ্জিনিয়ার মনে ভুলেও এখানে পানির ভিতরে আসে না। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও কেন এ বৈষম্য, প্রশ্ন ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। তার দাবি, দ্রুতই উন্নয়ন কাজ শুরু করা হবে। 3-4টি বড় প্রকল্প আমরা হাতে নিয়েছি, আর ছোট ছোট যেই রাস্তাগুলোর কথা এখন বলা হচ্ছে এগুলো বড় আর্টারির সাথে মিলে এগুলোকে যুক্ত করা হবে। আমরা এটাকে প্রায়োরিটাইজ করেছি। এবারের বাজেটও আমরা এখানে একটা ম্যাক্সিমাম অ্যালোকেশন আমরা রেখেছি। আমরা হটস্পটগুলো আইডেন্টিফাই করে আমরা এগুলো প্রায়োরিটি করছি। এটা আসলে অগ্রগতির দিকে যাবে, এটা কি এবার জনগণকে আশা করতে পারে? এটা ফান্ড অ্যাভেলেবলের উপর ডিপেন্ড করে। আসলে সত্য কথা হচ্ছে যেটা বিমানবন্দর হজ ক্যাম্প সংলগ্ন রাজধানীর আশকোনা এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও পিছিয়ে আছে উন্নয়নে। জলাবদ্ধতা, পানিবন্দী জীবন ও নির্মাণ কাজের ধীর গতিতে চরম দুর্ভোগে আশকোনার বাসিন্দারা। অভিযোগ আছে বহু, তবে সমাধানে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। প্রতিশ্রুতি রয়েছে, তবে প্রশ্ন একটাই, কবে মিলবে এর স্থায়ী সমাধান? তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ভবনটির 21 তলায় বাংলাদেশ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের 5টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উঁচু ফ্লোর হওয়ায় ক্রেনের মাধ্যমে আগুন নির্বাপনে কাজ করে ফায়ার কর্মীরা। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট অফিসে লাগা এই আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। 21 তলায় বাংলাদেশ ব্যাংকের একটা কর্পোরেট অফিসে গিয়ে আগুনটা আমরা পাই। সিলিং এর উপরে বৈদ্যুতিক তারের ভিতরে আগুনটা ছিল। এখান থেকে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়, আর এই ধোঁয়াটা আস্তে আস্তে প্রত্যেকটা ফ্লোরের যে সিঁড়ি আছে অথবা লিফটের যে বয়েড স্পেস আছে সেদিকে বের হইয়া চলে আসে। আমরা খুব অল্প সময়ের ভিতরেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে নিয়ে আসছি। তার প্রধান কারণ ছিল এখানে সিকিউরিটির ব্যবস্থা ছিল খুবই ভালো।